আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব জ্যামিতি ত্রিভুজ পাঠটা নিয়ে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে ত্রিভুজ। ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? তিনটি বাহু দ্বারা, আমরা এর আগে একটু বলে নেই, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম রেখা, কোণ এবং ত্রিভুজ। যেখানে আমরা রেখা এবং কোণ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ হচ্ছে কি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে বাহু তিনটা এরকম এভাবে গেলে কিন্তু হবে না। বাহু তিনটা হইতে হবে কেমন? সীমাবদ্ধ, একটা ক্ষেত্র তৈরি করতে হবে। এটাকে বলা হয় কি একটা ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা ত্রিভুজ পেলাম, তাহলে এখন আমরা কি করব? ত্রিভুজের প্রকারভেদটা জানবো। ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ দুই প্রকার, একটা হচ্ছে বাহু ভেদে, আরেকটা হচ্ছে কি কোণ ভেদে। বাহু ভেদে আবার ত্রিভুজ তিন প্রকার, সেটা হচ্ছে কেমন? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর হচ্ছে বিষমবাহু। বিষমবাহু। আসন কোণ ভেদে, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, সেটা হচ্ছে কি সমকোণী, মানে 90 ডিগ্রি সমান, 90 ডিগ্রি সমান, যদি কোণটা 90 ডিগ্রি সমান হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যদি সেটা 90 ডিগ্রি থেকে কি হয়, ছোট হয়, সেটার মানটা 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। সরি, সেটা 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে সেটা হবে কি সূক্ষ্মকোণী। আর স্থূলকোণী ত্রিভুজ কি, থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, স্থূলকোণী ত্রিভুজ, সেখানে থিটার মানটা কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে আমরা তিন ভাবে পেলাম। এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা কি যে ত্রিভুজ মোট কত প্রকার? ত্রিভুজ মোট কত প্রকার বললে, ত্রিভুজ মোট 6 প্রকার। সমকোণী এবং কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। বাহু ভেদে হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং হচ্ছে বিষমবাহু। তাহলে ত্রিভুজ মোট কত প্রকার? 6 প্রকার। প্রশ্নটা এরকম হতে পারে যে ত্রিভুজ বাহু এবং কোণ ভেদে ত্রিভুজ মোট কত প্রকার? 6 প্রকার। এখন আমরা সামান্য একটু রাফ দেখি যে সমবাহু ত্রিভুজটা কেমন, যার 3টা বাহু সমান হলে সেটাকে আমরা সমবাহু বলতে পারি। সমদ্বিবাহু হচ্ছে কি 2টা বাহু সমান, ধরে নেন এই 2টা বাহু সমান, এটা হচ্ছে অসমান, তাহলে 2টা বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু। বিষমবাহু কি, যার কোনো বাহুই সমান নয়, যেমন এমন একটা বাহু, এমন একটা ত্রিভুজ, এটাকে বলতে পারি আমরা বিষমবাহু ত্রিভুজ। আসেন সমকোণী, যার একটা কোণ সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী কি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি চাইতে ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি চাইতে ছোট, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি চাইতে বড়, ধরেন এই কোণটা প্রায় 120 ডিগ্রির মতো আনুমান আমরা ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ জানতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হয়, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা জানতে হয়। এখন মধ্যমা জিনিসটা কি? মধ্যমা জিনিসটা একটা ত্রিভুজকে 2টা ভাগে ভাগ করে। মধ্যমা জানবো আমরা। মধ্যমা কি করে? একটি ত্রিভুজকে সমান 2টা ভাগে ভাগ করে। এই ত্রিভুজকে 2টা ভাগে ভাগ করলে এটাকে বলা হয় মধ্যমা। মধ্যমা আবার ত্রিভুজকে কি করে? মধ্যমা ত্রিভুজকে সর্বসম করে। একটি ত্রিভুজকে একটি মধ্যমা কি করে? সর্বসম। সর্বসম মানে হচ্ছে এই 2টা বাহু ত্রিভুজকে কি করে? সমান করে। এখন সর্বসম এবং সদৃশ ত্রিভুজ, এই 2টার ভিতরে আমাদের একটু সমস্যা হয়, আমরা সেই জিনিসটাই আজকে ডিসকাস করব মূলত ত্রিভুজের পাঠে। সর্বসম মানে কি? সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ যেমন, আমি আগে চিত্রটা আঁকি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে
এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ প্যারায় সিমিলার, ধরে নিই আমরা প্যারায় সিমিলার, আমার তো আঁকা এত ভালো হয়নি। আর আমরা সর্বসম আর সাদৃশ ত্রিভুজের মধ্যে পার্থক্য দেখব, সদৃশ ত্রিভুজের মধ্যে। তাহলে সদৃশ, যেমন এই একটা ত্রিভুজ আর এই ছোট একটা ত্রিভুজ, আমরা এই দুইটাকে সর্বসম বলতে পারি না, সদৃশ বলতে পারি, কিন্তু এই দুইটাকে আমরা সদৃশও বলতে পারি আবার সর্বসমও বলতে পারি। এখন সর্বসম ত্রিভুজ হতে হলে কি হতে হবে, তিনটি বাহু, এক নম্বর শর্ত, চারটা শর্ত আছে, তিনটা বাহু সমান হতে হবে, তিনটি বাহু সমান। যেমন এই দুইটা ত্রিভুজের তিনটা বাহুই সমান, এই কারণে এটা সর্বসম। দুই নাম্বার কি, আমি এটার নাম দিলাম এ বি সি আর ডি ই এফ। এখানে আমি বলতে পারি এ বি বাহু আর ডি বাহু সমান, এসি বাহু আর ডি এফ বাহু সমান, বিসি আর ইএফ এই দুইটা বাহু সমান। তিনটা বাহুই সমান হলে সেটা সর্বসম। আরেকটা শর্ত আছে কি, চারটা শর্ত মোট, দুটি বাহু এবং একটি কোণ, দুটি বাহু একটি কোণ যদি সমান হয় তাহলে সেটা সর্বসম। যেমন মনে করেন এ বি বাহু আর ডি বাহুটা সমান, আবার এই এসি বাহু এবং ডি এফ বাহুটা সমান, এবং তাদের অন্তর্বর্তী একটা কোণ, সাপোজ এই কোণটা ধরে নিই আমরা, এই কোণটা ধরি থিটা, এই দুইটাও সমান, তাহলে দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় সেটাও সর্বসম ত্রিভুজ। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি দুটি কোণ একটি বাহু সমান হয়, সাপোজ মনে করেন দুইটা ত্রিভুজের এই বিসি এবং ডিএফ বাহু সমান, এবং তাদের দুইটা কোণ, এই বি কোণটা আর সি কোণটা, এখানে ই কোণটা এফ কোণটা সমান, তাহলে সেটা কি হবে, সর্বসম হবে। 4 নাম্বার যে শর্তটা আছে সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ ও এক বাহু সমান। এখন সেটা আমার কেমন ত্রিভুজ, সেই ত্রিভুজটা যেমন সমকোণী হয় তাহলে আপনি অতিভুজ পাবেন। সাপোজ মনে করি এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের অতিভুজ কোনটা, এটা এ বি সি ডি ই, অতিভুজ হচ্ছে এই বাহুটা। তাহলে অতিভুজ দ্বয় সমান এবং যে কোনো একটা বাহু, সাপোজ ধরেন ভূমিটা সমান, এই ইএফ এবং বিসি সমান, তাহলে তারা কি হবে, সর্বসম হবে। তাহলে এই হচ্ছে আমার সর্বসম হওয়ার শর্ত। কিন্তু সদৃশ হইতে হলে এত শর্ত মানা লাগে না, সদৃশ কি, শুধু কোণের অনুপাত সমান হলেই হবে। যেমন সাপোজ ধরেন এইটার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, এটার প্রত্যেকটা কোণ আনুপাতিক হারে সাপোজ 6 ডিগ্রি করে মনে করেন, ঠিক আছে, ধরে নিন। তাহলে শুধু কোণের অনুপাতগুলো সমান হলে সেটা সদৃশ হতে হবে, সদৃশ হবে। কিন্তু সর্বসম হওয়ার ক্ষেত্রে এই চারটা শর্ত আছে। এখন যদি একটা প্রশ্ন দেওয়া হয় আপনাকে, যেমন আপনি মনে করেন যে নিম্নের একটা প্রশ্ন, কোনটি সর্বসম ত্রিভুজের শর্ত নয়। আমি এখানে এই তিনটা অপশন রেখে 4 নাম্বার অপশনটা দিলাম যে তিনটি কোণ, অনেকের কাছে মনে হইতে পারে তিনটা কোণ যদি সমান হয় ত্রিভুজটা সর্বসম হবে, কিন্তু আসলে না, তিনটা কোণ সর্বসম হলে ত্রিভুজ সমান হলে, তিনটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হয় না, সর্বসম হয় না। তাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কোনটি সর্বসম ত্রিভুজের শর্ত নয়, সেটা কোনটা, তিনটি কোণ সমান। অনেকের কাছে মনে হইতে পারে যে তিনটা কোণ সমান, আরে ত্রিভুজ তো সর্বসম, না, তিনটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হয় না। এখন ত্রিভুজ সম্বন্ধে আমাদের আরো কিছু তথ্য জানার আছে, সেটা হচ্ছে কি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি, এটা সবাই জানি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা নিয়ে আমাদের দ্বিমত নেই। আমাদের দ্বিমত যেটা, বা আমরা যেটা জানি না, এখন প্রশ্ন পরীক্ষা যেখান থেকে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি, ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি কত, সেটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। কিভাবে, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, একদম সরাসরি দেখি, গ্রাফ এঁকে দেখি, ত্রিভুজটা এঁকে দেখি।
এই একটা ত্রিভুজ সাপোজ মনে করেন আপনি, এর বহিস্থ কোণগুলো কি এটা এটা এটা, তাই না? আচ্ছা ওকে। তাহলে এই ত্রিভুজের এটা যদি হয় 90 ডিগ্রি, এটা ধরেন এখানে আছে 60 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই তিনটা কোণের ভিতরের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমাদের জানার কথা, জানি। বাহিরের তিন কোণের মানে বহিস্থ তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। দেখেন এটা পুরোটা কি আর সরল কোণ না? তাহলে বাকি আছে এদিকে কত? আরো 90 ডিগ্রি আছে। এটা পুরোটা এক সরল কোণ, এখানে আছে 60 ডিগ্রি, বাকি আছে কত ডিগ্রি? এখন 120 ডিগ্রি। এটা পুরোটা এক সরল কোণ, গেল 30 ডিগ্রি, বাকি আছে কত? 150 ডিগ্রি। তাহলে দেখেন তো 90, 150 আর 120, 100 100 200, 200 আর 70 কত? 270 আর 90 হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি। পরীক্ষার এরকম অনেক বহু কোশ্চেন থাকে, এরকম যে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, এর বি কোণ যদি 90 ডিগ্রি হয় এবং সি কোণ যদি 30 ডিগ্রি হয়, বলছে যে ACD একটা কোণ, সেটা কত ডিগ্রি? সেটা অলরেডি আমরা বুঝতেই পারি, কারণ এটা পুরোটা এক সরল কোণ 180 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় বাকিটা 150 ডিগ্রি হতে বাধ্য। তাহলে এই রিলেটেড বহু কোশ্চেন আসে। আপনারা প্রতিযোগিতামূলক যে কোনো একটা বই নিয়ে, পরীক্ষার বই নিয়ে আপনারা প্র্যাকটিস করলে এই কোশ্চেনগুলো আশা করি আপনাদের সলভ হয়ে যাবে। এখন আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র এবং হচ্ছে পরিকেন্দ্র। অন্তঃকেন্দ্র জিনিসটা কি? অন্তঃকেন্দ্র, এই একটা ত্রিভুজ ধরেন, মনে করি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ABC তিনটা কোণ, তিনটা বাহু। এখন এই ত্রিভুজের কোণ দ্বয়ের সমাধিখণ্ডক, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, তাহলে কেমন হবে? এরকম হবে না? এই কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করলাম, এই কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করলাম। ত্রিভুজের কোণ দ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আমরা একটু অন্তঃকেন্দ্র, ভর কেন্দ্র, পরিকেন্দ্র এই তিনটা জায়গায় আমরা একটু গোলমাল পাকা ফেলি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব যে অন্তঃকেন্দ্র, ভর কেন্দ্র, পরিকেন্দ্র জিনিসটা কি। আচ্ছা, আমি পেলাম অন্তঃকেন্দ্র, এবার আমার দরকার হচ্ছে পরিকেন্দ্র। আমি অন্তঃকেন্দ্র আরেকবার রিপিট করতেছি আমি, যে ত্রিভুজের কোণ দ্বয়ের সমাধিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। আসেন অন্তঃকেন্দ্র। এবার আসেন পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি? ত্রিভুজের বাহুদ্বয়ের, এই ABC তিনটা বাহু, বাহুদ্বয়ের সমাধিখণ্ডক মানে কি? এই বাহুর অর্ধেক। সমাধিখণ্ডক মানে হচ্ছে অর্ধেক, এই বাহুর অর্ধেক এইটা, এই বাহুর অর্ধেক কোনটা? এটা। বাহুদ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হইল, ধরেন এখানে আসার পরে এটা এই জায়গায় মিলিত হইল, তাহলে সমাধিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র, এবং সেটা হবে একটা সমবিন্দু। সমবিন্দু আমি গত ক্লাসে বলেছি, সমবিন্দু হচ্ছে সেটা যে একই রেখায় অনেকগুলা বিন্দু এসে কি, মানে অনেকগুলা রেখা একটা বিন্দুতে এসে মিলিত হইল, সেটা হচ্ছে কি সমবিন্দু। তাহলে এটা একটা সমবিন্দু এবং এরা বাহুদ্বয়ের সমাধিখণ্ডক একটা সমবিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি আমার পরিকেন্দ্র। তাহলে আমরা পরিকেন্দ্র জিনিসটা আশা করি বুঝতে পারছেন। পরিকেন্দ্র এবং ভর কেন্দ্র এই দুটা জিনিস এত কাছাকাছি যে আমরা ভুল করি। ভর কেন্দ্র জিনিসটা কি? ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে এই হচ্ছে ত্রিভুজ, তাহলে একই কথা যে বাহুদ্বয়ের সমাধিখণ্ডক, বাহুদ্বয়ের সমাধিখণ্ডক এই, বাহু সমাধিখণ্ডক এটা, এই বাহু সমাধিখণ্ডক এটা। বাহুদ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় এখানে বলছে একটা সমবিন্দুতে মিলিত হবে। ভর কেন্দ্রতে বলা হয়েছে বাহুদ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় একে অপরকে ছেদ করবে। এই বাহুর সমাধিখণ্ডক ধরেন এই, এটার সমাধিখণ্ডক এদিকে আসলো, এই সমাধিখণ্ডক এদিকে গেল, তাহলে বলতে পারেন যে দুইটা জিনিস একই না। এখানে হচ্ছে সমবিন্দু, প্রত্যেকটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, আর এখানে হচ্ছে এরা একে অপরের ছেদ করেছে। দেখেন এই কিন্তু এখানে এসে থাইমা নাই, এ চলে গেছে। তাহলে এটা হচ্ছে কি? ভর কেন্দ্র। ভর কেন্দ্র হচ্ছে সেটাই যেটা হচ্ছে বাহুদ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে, আর পরিকেন্দ্র হচ্ছে বাহুদ্বয়ের সমাধিখণ্ডক দ্বয় একটা বিন্দুতে মিলিত হবে, একটা সমবিন্দুতে মিলিত হবে, সেটা হচ্ছে পরিকেন্দ্র। আমরা আজকে টপিকসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করব যে আমরা জানি ত্রিভুজের পরিসীমাটা কি। পরিসীমা মানে কি? টোটাল দৈর্ঘ্য। এই একটা ত্রিভুজ,
এই ত্রিভুজে এই বাহুর নাম এ, এই বাহুর নাম এ, এই বাহুর নাম এ। আমি যদি এ বি না দেই, এখানে বি সি দেই, তাহলে ত্রিভুজের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 2s = a + b + c, ত্রিভুজের টোটাল দৈর্ঘ্য। তাহলে s = কি হবে? a + b + c/2। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s × s - a s - b s - c, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আরো জানি, ভূমি ইনটু উচ্চতা, হ্যাঁ জানি, কিন্তু যদি ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান না হয় তখন আপনি কি করবেন? তখন আমরা এই সূত্র ইউজ করে করতে পারবো। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সেটা আমরা লিখতে পারি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই বিষয়গুলো নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। এবং আমাদের ত্রিভুজ পাঠে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজ থেকে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসে, আমরা সেই বিষয়টা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আজকের ক্লাস থেকে যদি বিন্দু মাত্র কিছু আপনারা শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই।